আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর লোমহর্ষক একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের মাঝে একটি ভয়াবহতার রূপ নেবে। তাই অনুরোধ থাকলো আজকের এই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করুন। আমি আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন এবার দেরি না করে আমাদের সেই ঘটনাটিতে যাওয়া যাক। ইমেইলটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে পড়ছি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বরিশাল জেলা থেকে বলছিলাম। আমার নাম তপু। আমি ভূত এফএমের অনেক বড় একজন শ্রোতা। রাত্রিবেলা যদি ভূত এফএমের ঘটনাগুলো না শুনি তাহলে আমার চোখে যেন ঘুমই আসে না। এরই মধ্যে ভাবলাম যে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনেকের সাথেই শেয়ার করেছি, তবে আপনাদের মাঝে এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি কোনোদিন শেয়ার করিনি। তাই ভাবলাম যে আজকের এই ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করি। এর জন্য আমার আজকে আসা। ঘটনাটি ঘটে যায় আজ থেকে প্রায় 9 বছর আগে। আমাদের বাড়ি বরিশাল জেলার চৌডাঙ্গা গ্রামে। ওই গ্রামটাতে মুসলমানের তুলনায় হিন্দুদের সংখ্যাটা অনেক বেশি ছিল। এটা কয়েকদিন আগের ঘটনা। এখন যেহেতু হিন্দুরা কমে গিয়েছে, তাদের বাসস্থান চেঞ্জ করেছে, এই কারণে এখন এখানে মুসলমানটা অনেক বেশি। তবে আজ থেকে 9 বছর আগে যখন এখানে হিন্দু মানুষ ছিল অল্প অল্প, ওই অল্প হিন্দুদের মাঝেই কিন্তু একটা শ্মশানঘাট অবস্থিত হয়েছিল আমাদের এই চুয়াডাঙ্গা গ্রামের পাশে। ওখানে ছোটোখাটো একটা শ্মশান ছিল, যেটা ওখানে থাকা কিছু হিন্দু ফ্যামিলি থেকে তারা লোক সংখ্যা বের হয়ে ওইখানে একটা জমি নেন এবং ওই জমির মধ্যেই তারা একটা শ্মশানঘাট উপস্থাপন করেন। এই শ্মশানঘাটটি শুধু ওই হিন্দু ফ্যামিলিগুলোর জন্যই বরাদ্দ ছিল। এই হিন্দু গোষ্ঠীবর্গ থেকে যে হিন্দুগুলো মারা যেত তাদেরকে কিন্তু এখানে পুরানো হতো এবং তাদেরকে এখানে সমাধি দেওয়া হতো। তখন আমার বয়স প্রায় 17 কি 18 হবে। এমনই একটা বয়সে আমরা শুনতে পারি যে হিন্দু বাড়িতে একটা লোক মারা গিয়েছে। তবে এখানে অদ্ভুত রকম একটা বিষয় ছিল যে ওই লোকটা যে মারা গিয়েছে তার যে একটা ছোট ছেলে ছিল 3 বছর বয়স, ওই ছেলেটাও তার সঙ্গে মারা গিয়েছে। ওই হিন্দু বাড়ির মধ্যে এক বাপ এক পুত মারা যাওয়াতে তাদের একটা শোকের ছায়া নেমে আসলো। ওখানে অনেক মানুষ গিয়ে ভিড় করে ওই হিন্দু বাপ বেটাকে দেখার জন্য। কিন্তু ওই হিন্দু বাপ বেটার এমন একটা অবস্থায় মারা গিয়েছে যেটা মানুষ বুঝতে পারে এটা একটা প্যারানর্মাল বিষয় হয়েছে। যার কারণ হচ্ছে এখানে যে মারা গিয়েছে এর আগের দিন নাকি ওই হিন্দু লোকটা বলেছিল, আমি আর থাকবো না, আমি এখানে আর থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। এরূপটা অনেক মানুষই শুনেছে বলে ধারণা হয়। তখন ওই মানুষগুলো এতটা বুঝতে পারেনি যে তার এরকম কথাবার্তাগুলো এভাবে সত্যভাবে পরিচালিত হবে এবং এভাবে এটা ঘটিত হয়ে যাবে। তখন ওইখানের মানুষজন তারা শুধু এই কথাগুলোকে খালি রিপেয়ারিং করছেন। তারা বলছেন যে সে মৃত্যুর আগে এরকম এরকম কথাবার্তা বলেছে এবং সেই কথাগুলো দ্বারাই সে এখন প্রভাবিত হয়েছে এবং এই কথাগুলো এখন সত্য হিসেবে বাধিত হয়েছে। ওই হিন্দু বাড়িতে তখন যেই আসছে তাকে এরকম কথাবার্তা শুনিয়ে দেওয়া হচ্ছে এবং সবাই ভাবছে যে এটা একটা প্যারানর্মাল বিষয়, এটি একটি ভয়ানক বিষয়ের কারণে সে মারা গিয়েছে। এই কথা না হয় বাদই দিলাম। তারপর যখন তাকে নিয়ে যাওয়া হবে ওইখানে সমাধি দেওয়ার জন্য, তাকে মানে তার দেহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য, ওই সময় এর একটু আগে তার ছেলে মারা যায়। ছোট্ট একটি ছেলে হঠাৎ মৃত্যু হয়ে পড়ে। তার মৃত্যুটা ছিল খুব অস্বাভাবিক। তখন মানুষজন আরো কান্নার রোল পড়ে যায় ওই হিন্দু বাড়িতে। এইটা দেখার জন্য আমরাও ছুটে যাই। ছুটে গিয়ে দেখতে পারি যে ওখানে হিন্দু বাপ এবং তার ছেলের লাশ এখানে পড়ে আছে। তবে হিন্দু যে লোকটা ছিল সে মারা গিয়েছে অনেক আগে, ওই বাচ্চাটা মারা গিয়েছে কিছুক্ষণ আগে, যখন আমরা যাই তার কিছুক্ষণ আগে। এর ঘটনা যখন এলাকার মধ্যে সচরাচর এই উত্তেজনা সৃষ্টি হয়ে পড়ে, মানুষজন সবাই জানতে পারে, ওই হিন্দু বাড়িতে অনেক মানুষ এসে ভিড় করে। কিন্তু ওই মানুষগুলোকে একই কথা বলা হচ্ছে যে আগের কথাগুলো, যে সে বলেছিল থাকবে না, এরকম হবে এরকম হবে। এই কথা না হয় ভাতে দিলাম। তারপর যখন তাকে নিয়ে সমাধি দেওয়া হয় তার বাপ পুত একবারে, ওই সমাধি দেওয়ার পর রাত্রিবেলা সবাই বাড়িতে ফিরবেন। তখন আমরা ওইখানে গিয়েছিলাম, আমার সাথে আমার মা ছিলেন, বাড়ির আশপাশের কিছু মানুষজন ছিলেন। আমরা সবাই মিলে ওইখানে গিয়েছিলাম ওই মৃত লাশগুলোকে পোড়াবে, এই তার বাপ পুত মারা গিয়েছে এটা দেখার জন্য আর কি। ওই শ্মশান ঘাটের মধ্যে তখন অনেক মানুষের ভিড় ছিল।
ওই বাপুতের মৃত্যুর জন্য একটি অস্বাভাবিক একটি মৃত্যু হয়ে দাঁড়ায়, যার কারণে এত মানুষ এখানে জড়ো হয়ে আছে। তারপর যখন আমরা এই মৃত মানুষটাকে যখন পুড়িয়ে দেওয়া হয়, আমরা তখন সবাই বাড়িতে ফিরে আসি। পরদিন সকালে শোনা যায় এখান দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ দেখতে পায় যে ওই বাপুত ওই শ্মশান ঘাটের মধ্যে হাঁটাহাঁটি করছে। এটা মানুষ দেখতে পায়, কিছু মানুষ। সকালবেলা উঠেই আমরা শুনতে পাই যে ওই বাপুতের মৃত আত্মাগুলো এখানে ঘোরাফেরা করছে, এই শ্মশান ঘাটের আশপাশে, আমাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। রাত্রিবেলা অনেক মানুষ এটা দেখেছে। এটা কাকতালীয় বিষয় ভেবে মানুষ এটাকে অত বেশি গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি, বলে যে এটা সবার মনের ভুল হতে পারে। মৃত মানুষ কিভাবে আবার বেঁচে ফিরতে পারে। এরই মধ্যে আমরাও কিন্তু তাই ভেবেছিলাম, ভাবলাম যে এটা কোনো কাকতালীয় বিষয় হবে। কেননা আমার জীবনের কোনো দিন তো শুনিনি যে মৃত মানুষ কোনোদিন ফেরত এসেছে বা কোনো আত্মার বেশে মানুষকে ভয় দেখিয়েছে এসে। পরদিন যখন রাত হয়, ওই রাত্রিবেলা আরও একটি ভয়াবহ ঘটনা ঘটে যায়, যে এই ঘটনাটি দেখার জন্য আমরা অনেকে গিয়েছিলাম। ওই দিন দেখতে পেলাম যে অনেক মানুষ ওই শ্মশান ঘাটের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। বিষয়টা অদ্ভুত থেকে, কিন্তু মানুষজন ঘোরাফেরা করছে ওই বাপ্যতের আত্মাটাকে নাকি দেখার জন্য। মানুষের এত বড় সাহসও হতে পারে নাকি, মানুষ আত্মা খোঁজার জন্য মানুষ উৎপেতে রয়েছে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আমার মায়ের কাছে আসি। এসে বললাম, জাম্মু, তুমি কি জানো যে মৃত মানুষের আত্মা ঘোরাফেরা করে? আম্মু বলে যে আমি তো কোনোদিন শুনি, তবে এখানে যা শুনছি সেটা কিন্তু সত্যি হতে পারে। তখন আমি আম্মুকে বললাম যে চলো আমরা কি দেখে আসি, একটু ঘুরে আসি। আবার আম্মুও কিন্তু আমার এক কথায় রাজি হয়ে গেলেন, বললেন যে চল যাই, একটু হেঁটে আসি। তখন আমি আর আমার আম্মু ওই শ্মশান ঘাটের দিকে যাই। দেখতে পাই কিছু পুরুষ এবং কিছু বাচ্চা ছেলেরা ওইখানে ঘোরাফেরা করছে। তারাও একই উদ্দেশ্যে, এই যে আত্মাগুলো, ওই আত্মাগুলোকে দেখার জন্য এখানে গিয়েছিল, আমাদের মতো সেম উদ্দেশ্যে নিয়ে। তখন আমি আর আমার মা দুজন মিলে হাঁটছিলাম ওই শ্মশান ঘাটের আশপাশ দিয়ে, কিন্তু কোনো রকমের উল্টাপাল্টা জিনিস বা কোনো অদ্ভুত আচরণ কিছুই আমরা পাইনি। আমরা হাঁটছি, হঠাৎ দেখতে পাই যে সামনে যে আশপাশের যে মানুষগুলো ছিল, একটা দুইটা পুরুষ, তারপরে একটা দুইটা বাচ্চা, তারা কেউ নেই, তারা হয়তো চলে গিয়েছে। তখন আমার আম্মুকে বলছিলাম যে আম্মু দেখো তো শ্মশান ঘাটটা কীরকম অদ্ভুত ঘোলাটে লাগছে। আম্মু তখন বলে, হ্যাঁ ঠিকই তো বলেছিস, শ্মশান ঘাটটা তো আজকে ঘোলা লাগছে। আর আজকে তাছাড়া তো এত কুয়াশাও নেই যে কুয়াশার আধারে ঘোলা হবে। তো কারণ কি? ওই ঘোলাটাটা ছিল হলুদ আবছা, যেমন বাতাস পরিবাহিত হলে তারপর ওই বাতাসের উপর দিয়ে যেমন একটা রং বেশি ওঠে, এটা আমরা দেখতে পারি যে সাদা বর্ণের হয়ে থাকে, কিন্তু ওইটা ছিল হলুদ বর্ণের। ওই হলুদ বর্ণের আবছা ছায়াটাকে দেখার পর আমি আমার আম্মু একটু ভয় পাই, আমরা দুজন একটু পিছিয়ে চলে আসি। তখনই দেখতে পাই যে ওখানে দুজন মানুষ হাজির হয়েছে, একটা ছোট বাচ্চা এবং আরেকটি বড় মানুষ। দেখতে পেরে আমার আম্মু একটুও ভুল করলেন না, যে তিনি বললেন যে এটা হতে পারে সেই বাপ্যতের মৃত আত্মাগুলো এখানে এসেছে, তাড়াতাড়ি চলে আয়। তখন আমি আর আমার আম্মু খুব জোরে দৌড়তে থাকি। দৌড়তে যখন আমরা এক পর্যায়ে চলে আসি, তখন দেখতে পারি যে আমাদের সামনে ওই লাশ এবং লাশের ছোট বাচ্চাটা দুটো আমাদের সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা এখানে আর থাকতে চাই না, আমরা এখান থেকে চলে যাব, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। তারা অনবরত এরকম কথাবার্তা বলছে। তাদের এই কথাবার্তা শুনে আমার আম্মু সহ আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ি। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে আমাদের আশপাশে মানুষ ঘেরা হয়ে আছে এবং আমাদেরকে ডাকাডাকি করছে। ওঠার পর জিজ্ঞেস করি যে কি হয়েছে। সবকিছু খুলে বলার পর তারা বলে যে এই শ্মশান ঘাটের দিকে আর কেউ না আসাটাই বেটার হবে। তখন যথারীতিভাবে ওই শ্মশান ঘাটের মধ্যে মানুষকে আসা নিষেধ করা হয়, আর আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটি তান্ত্রিকের কাছে। ওই তান্ত্রিকের কাছ থেকে আমরা কিছু ওষুধ পানি নিয়ে আসি। যেহেতু মানুষ ভয় বা কোনো জিন বা কোনো শয়তানে যদি আচর করে, তাহলে কিন্তু মানুষের তান্ত্রিকের কাছে বা কোনো কবিরাজের কাছে যেতে হয়, যার কারণে তার চিকিৎসা বা তার যে রোগটা ভালো হতে পারে খুব সহজে। এর কারণেই যাওয়া হয় ওই কবিরাজের কাছে। ভালো ওষুধ দেন তিনি, আমরা একদিন দুদিন খাই, খাওয়ার পর আমরা সুস্থ হয়ে পড়ি। আমরা সেন্সলেস হওয়ার পর একদিন পর্যন্ত একদম
কীরকম যে ছিলাম নিজেরাই বলতে পারবো না, যে এমনটা হয়ে গিয়েছিলাম কারোর সঙ্গে মিশতে বা হাঁটা চলা করতে শরীরটা এমন দুর্বল হয়ে গিয়েছে যেটা বলার বাইরে ছিল। তো একদিন 2 দিন যাওয়ার পর আমরা ঠিকঠাক হয়ে যাই। তখন ওই 2 দিন ধরে আর কোনো রকমের এই ঘটনা ঘটেনি। কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা যার অনেক কিছু ঘটার বাকি রয়েছে, শুনতে থাকুন, বুঝতে পারবেন। তারপর যখন 1 সপ্তাহ পেরিয়ে যায়, 1 সপ্তাহ পর ওই হিন্দু বাড়িতে একজন লোক, সে ওই রাস্তা দিয়ে ব্যবসা করত। তার ব্যবসাটা ছিল বেশ দারুণ। সে খাঁচার মধ্যে অনেক অলংকার এবং দরকারি জিনিসপত্র নিয়ে সে সারা গা ঘুরে সে বিক্রি করত। এটাই ছিল তার পেশা। ওই হিন্দু বাড়িতে তার পরিবারের মধ্যে লোক ছিল 3 কি 4 জন। সে প্রতিদিনের মতো ওইখানে সে হাঁটা চলা বা ব্যবসা বাণিজ্য সবকিছু করতেন। আবার ওই যে শ্মশান ঘাটের পাশ দিয়ে সে বেশি হাঁটাচলা করতো, ওইখান দিয়ে ব্যবসায় যেতেন, ওইখান দিয়ে আবার ব্যবসাতে ফিরতেন, যেহেতু একটা বড় রাস্তা ওইখানে ছিল। তো ওই দিন যখন তিনি হঠাৎ করে ওই রাস্তা দিয়ে আসবেন বলে সিদ্ধান্ত নেন, যে কিন্তু ওই রাস্তা দিয়ে তিনি 2 দিন ধরে আসেন না। এর কারণ হচ্ছে যে আমরা সেন্সলেস হয়ে পড়ি, এবং ওই সেন্সলেস হওয়ার পরেই কিন্তু মানুষ ওইখান দিয়ে আসাটা বন্ধ করে দিয়েছে। যাই হোক, ওনার নাম ছিল লুণ্ঠন চক্রবর্তী। তিনি ওইখানে একটা এলাকার মধ্যে ভালো একজন মানুষ ছিলেন। তিনি ব্যবসা করে সংসার চালাতেন। ছোটোখাটো ব্যবসা হলেও তিনি ওই ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে লাভ পেতেন, এবং ওই লাভটা দিয়ে তিনি তার সংসারটা চালাতেন। এমনইভাবে তিনি এই লুণ্ঠন চক্রবর্তী তিনি ওই রাস্তা দিয়ে আসা ধরেন। ব্যবসা শেষ, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা গনিয়ে আসার পর তিনি ওই রাস্তা ধরে তিনি বাড়িতে আসার চেষ্টা করেন। আস্তে আস্তে ফের দেরি করে ফেলেন তিনি। ওই দেরিটা ওনার জন্য একটা মস্ত বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। তিনি মাথায় খাঁচা নিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি ওই শ্মশান ঘাটটার নিকট চলে আসে। আসার পর তিনি হঠাৎ লক্ষ্য করতে পারেন যে পিছন থেকে তাকে কেউ একজন ডাকছে, বলছে, আমরা এখানে থাকতে চাই না, আমাদেরকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দাও, এখানে আমাদের খুব ভালো লাগছে না, আর এই জায়গা থেকে আমরা বের হতে পারছি না, আমাদেরকে এখান থেকে বের করো। তখন লুণ্ঠন চক্রবর্তী তিনি এক চোটে পিছনে তাকিয়ে দেখতে পারেন যে ওখানে কেউ নেই। তিনি একটু ভয় পান, এবং তখনই ওনার মনে হয় যে ওই যে রাস্তাটার বিষয়ে উনি আগের তো খেয়াল ছিল না, এই রাস্তা দিয়ে মানুষের আসা নিষিদ্ধ করা হয়েছিল, যার কারণ হচ্ছে এখানে আত্মা দেখা যায়, এর কারণে। তো তিনি এখানে একটা ভুল করেছেন, যে তিনি ভুল পথে চলে এসেছেন ওই রাস্তা দিয়ে। চাইলেই কিন্তু অন্য রাস্তা ধরে তিনি যেতে পারতেন, কিন্তু তিনি যাননি। তিনি ওখান দিয়ে আসেন। আসার পর যখন এই পরিস্থিতির শিকার হন, তখন মাথা থেকে খাঁচাটা নামিয়ে তিনি ভাবলেন যে একটা দৌড় দিবেন চুরি করে। যে কথা সেই কাজ। তিনি মাথার থেকে খাঁচাটা নামানোর সঙ্গে সঙ্গে তিনি অনুভব করতে পারলেন পিছনে কেউ হাত দিয়ে চেপে ধরেছে তাকে। এমনভাবে চেপে ধরেছে যার কারণে সে পিছনে ফিরে তাকাতে পারছে না। সে কে যে ধরেছে চাপ দিয়ে সে দেখতেই পারছে না এটা। তখন চিৎকার শুরু করে, চিৎকার চেঁচামেচি, কিন্তু কোন মানুষ আসছে না, কারণ এই শ্মশান ঘাটের আশপাশ দিয়ে কোনো বাড়িঘর কিছু নেই, একটা দোকানপাটও নেই। যেহেতু একটা শ্মশান ঘাটের পাশে কিন্তু দোকান বাড়িঘর এসব কিন্তু থাকে না, আমরা যেটা লক্ষ্য করে দেখতে পারি। যে তখন তো ওইটা ছিল একটা ছোটোখাটো একটা শ্মশান, ওইটার পাশেও কিন্তু কিছু ছিল না। লুণ্ঠন চক্রবর্তী খুব জোরাজুরি করে তিনি ওই হাতটাকে চোটাতে পারছেন না। শক্ত করে হাতটা তোনার ঘাড়ে যে চেপে ধরেছে, এটা খুব বিস্ময়কর এবং ভয়ানক দেখাচ্ছিল ওনার কাছে। তিনি তখন সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। চিৎকার শোনার পরও কিন্তু কেউ আসছে না। তখন আচমকা একটি শক্তির প্রভাবে তিনি পিছনে ঘুরে তাকাতে পারেন। দেখতে পারেন যে ওনার পাশের বাড়ির ওই ভাই এবং ভাইয়ের ছেলে। দেখতে পেরে বলে যে, ভাই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তখন মৃত লাশের মুখ থেকে কথা বের হয়েছে, তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না, তুই আগে আমাদেরকে ছাড়বি, তারপর আমি তোদেরকে ছাড়বো। তখন লুণ্ঠন চক্রবর্তী বলে যে, তোকে আমরা কিভাবে ছাড়বো, তুই তো মারা গিয়েছিস, এখানে কিভাবে আসলি, মৃত মানুষদের যে আত্মা হয়ে ফিরতে নেই, তুই কি জানিস না এটা, চলে যা। লুণ্ঠন চক্রবর্তী তিনি সাহস করে বলতে পারলেন, তার কারণ হচ্ছে উনি একটু পরিচিত ছিলেন। যেহেতু বাড়ির পাশের বাড়ি ছিল,
আবার ওনার একটা শক্তিশালী একটা মনোবল ছিল, যার কারণে তিনি ওখানে ভেঙে পড়েননি। উনি ওই আত্মার সঙ্গে কথা বলেছেন। তখন ওই আত্মাটা তাকে বলল যে এখান থেকে তাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার জন্য। তখন ওই লুণ্ঠন চক্রবর্তী সে দেখতে পায় নাকি তার আশপাশ দিয়ে এরকম একটা বিচ্ছুর মতো প্রাণী ঘিরে ধরছে, এসে তাকে মাটি দিয়ে বেয়ে বেয়ে আসে তার দিকে। সেটা দেখতে পেরে সে তাৎক্ষণিক ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়াতে এখানে আর কি ঘটেছিল সেটা আর বলতে পারে না। পরদিন সকালবেলা যখন মানুষ এসে দেখতে পারে ওই লুণ্ঠন চক্রবর্তী এখানে পড়ে আছে, জিজ্ঞেস করা হলে বলেছে তার সঙ্গে রাত্রিবেলা এরকম এরকম ঘটনা ঘটে গিয়েছে। এটি এই এলাকাতে আরও একটি আলোড়ন সৃষ্টি করে, যেটি মানুষ খুব ভয়ে দাবিত হয়েছে এবং মানুষ এই এলাকাটিতে থাকতে বা চলতে ফিরতে খুব ভয় পায়। এমনই কয়েকটি ঘটনা যখন ঘটে যায় একটি এলাকার ভিতরে, এরকম শ্মশানঘাটের ঘটনা, মানুষ মৃত লাশের আত্মা ঘোরাফেরা করে, এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় দাঁড়ায়। এরপর যখন আরও 3-4 দিন চলে যায়, ওই 3-4 দিন পর ওই হিন্দু বাড়িতে আরও একজন মানুষ মারা যায়। তার মৃত্যুটা ছিল একটু বেশ অন্যরকম। কেউ কেউ বলে তার মৃত্যুটা হয়েছে একটা অশরীরী আঘাতে, আবার কেউ কেউ বলে তার মৃত্যুটা হয়েছে স্বাভাবিকভাবে। আসলে মৃত্যুটা কীভাবে হয়েছিল সেটি আপনারাই বলতে পারবেন। দাঁড়ান, ওই ব্যক্তিরা যখন মারা যায় তার বয়স ছিল প্রায় 30 থেকে 32, একটি ইয়ং বয়সের একজন লোক, পুরুষ মানুষ। ওই পুরুষ মানুষটার কোনো বাচ্চা ছিল না, সে ছিল আটক ছিল আর কি। এমনিতে স্ত্রী ছিল, সন্তানাদি হয় না। এর কারণেই সে 2টা বিয়ে করে, কিন্তু 2টা বিয়ে করার পরও তার কোনো সন্তান লাভ হয়নি। যাই হোক, ওর যখন সন্তান হয়নি তখন সে একটু বন্য টাইপের হয়ে যায়, মানে কোনো কাজ কাম কিছুই করে না। ওই লোকটা মারা যায়, কিন্তু তার মৃত্যুটা খুব ভয়ানক ছিল, যেটি ওই হিন্দু বাড়ির মানুষ বলতে চায়নি। তবে এটিকে গোপন রাখাটাই ভালো, কেননা এই যে প্যারানর্মাল বিষয়টা ঘটেছে এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, যার কারণে হিন্দু বাড়ির লোকজন ওই ঘটনাটি বলেনি। তারা সবাই এই ঘটনাটা চেপে গিয়েছে। যথারীতিভাবে এই লোকটাকেও তারা মানে সমাধি দিবে, আগুন দিয়ে পোড়াবে, ওইখানে চিতায় নিয়ে চলে যায়। চিতা যখন ধরাবে তখনই তারা দেখতে পায় যে চিতার আশপাশ দিয়ে কালো মেঘের যে একটা আভাস আছে, ওই আভাসটা পুরো আকাশে ভরে গিয়েছে এবং আশপাশ দিয়ে ধুলো উঠছে। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিছু মুসলমান মানুষও ওখানে দাঁড়িয়েছিল ওইটা দেখার জন্য। অনেক মানুষ কিন্তু দেখার জন্য ওইখানে যেয়ে থাকে, আর হিন্দুরা তো এখানে আছেই বটে। সবাই মিলে দেখতে পারে যে এইরকম একটি ভয়ানক পরিস্থিতি, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে পুরোটা এলাকার ভিতরে। এরকমটা দেখার পর তারা সবাই ভয় পায়, সবাই এখান থেকে ছুট করে বাড়িতে চলে আসে, মৃত লাশটাকে এখানে ফেলে রেখে। এভাবে অনেকক্ষণ সময় চলে যায়, কেউ ওখানে যায় না। তারপর যখন ওইখানে হঠাৎ করে আস্তে আস্তে ওই ধুলাগুলো, তারপর মেঘের যে আবছা কালোগুলো ছিল ওইগুলো যখন চলে যায়, তারপর মানুষ ভাবে যে, মানে হিন্দু বাড়ির লোকজন ভাবে যে এখন যাওয়ার সময়। এই বলে সব মানুষ তাদের হাতে থাকা লাঠি এবং ওই যে আগুন, তারপর যা যা লাগে আর কি চিতা ধরানোর সময়, ওই সব নিয়ে তারা এগোতে থাকে ওই চিতার দিকে। তখন একটা হিন্দু যুবক সে তার হাতে মশাল নিয়ে ওই চিতার মধ্যে আগুন দিয়ে বলে এগোয়। যখনই চিতার মধ্যে সে আগুনটা ধরিয়ে দিল তখনই হঠাৎ ওই চিতার ভিতর থেকে একটি কুচকুচে কালো একটা হাত বেরিয়ে আসে। সবার সামনে এই হাতটা দেখে মানুষজন ভয় পেয়ে ওখানে আবার কয়েকজন সেন্সলেস হয়ে পড়ে যায়, আর কিছু মানুষ ওখান থেকে দৌড় দিয়ে চলে আসে। সেন্সলেস হয়ে যাওয়ার লোকজনের মধ্যে 2জন লোক ওইখানে মারা যায়, ওই চিতার যে অবস্থানটা ছিল ওইখানে মারা যায়। ওখানে 2জন ছিল একই ফ্যামিলির। 2জন মানুষ মারা যায়, মারা যাওয়াতে তাদের পরিবারে লাগে আরো কান্নার রোল। এটা সবাই দেখতে পারে এবং আমরাও দেখি এটা। তখন আর কি করার, তাদেরকেও চিতা বাউ করা হলো, তাদেরকেও পুড়িয়ে দেওয়া হলো। এর কিছুদিন পর গ্রামের মাতবর তিনি ভাবলেন যে এই বিষয়টার রহস্যটা উন্মোচন করবেন তিনি। যে কথা সে কাজ, তিনি ওই রহস্যটা উন্মোচন করার জন্য তার সঙ্গে 2জন লোক নিয়ে, এবং উনি ভালো একজন মানুষের কাছে পরামর্শ নিলেন যে যদি এরকম প্যারানর্মাল কোনো বিষয় তাদের সঙ্গে ঘটে যায় ওখানে, তখন কি করণীয়। সব কিছু ঘটনা আটকাট ভেবে চিন্তেই তিনি নামলেন ওই শ্মশানঘাটের মধ্যে। রাত কাটাবেন বলে একটি অস্বাভাবিক একটি কর্মকাণ্ড তিনি করবেন, এটা মানুষকে দেখানোর জন্যই ছিল। তখন তিনি ওই রাত্রিবেলা ওখানে চলে যান।
ওনার সঙ্গে দুজন পাহারাদারের মতোই ছিল, তাদের সহকর্মী ছিল। তারা তিনজন মিলে ওখানে হাঁটাহাঁটি করছে কিন্তু কিছুই পাননি। পরদিন সকালবেলা যখন মানুষ ওখান দিয়ে যাচ্ছিলেন তখন দেখতে পারেন যে ওই তিনজনেই কিন্তু এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এর মধ্যে একজন মৃত অবস্থায় পড়ে আছেন এবং দুইজন জ্ঞান আছে, মানে বেঁচে আছে তারা দুইজন। দেখতে পেরে ওখানে অনেক চিৎকার মানে রুল পড়ে যায় মানুষের, সবাই যায়, আমরাও চাই, গিয়ে দেখতে পারি যে ওখানে একজন প্রহরী মারা গিয়েছে এবং দুইজন ওখানে সেন্সলেস অবস্থায় পড়া। দুজনকে পানি দিয়ে সজাগ করানো হয়। তারপর মাতবরকে বলা হয় যে কি ব্যাপার, আপনি এখানে পড়ে আছেন কেন, আর সে মারা গেল কিভাবে? তখন মাতবর বলে যে একটি ভয়ানক ঘটনা। সে বলে যে আমরা যখন রাত্রিবেলা ওখানে পাহারা দিচ্ছিলাম তখন আমরা হঠাৎই দেখতে পাই যে ওই যে চিতাটা, যেটা ওই বাপ্পুতের চিতাটা একবারে দেওয়া হয়েছিল, ওই চিতা থেকে কিছু একটা অবয়ব সাদা কাপড় পরিহিত আমাদের দিকে তেড়ে আসছে। তার মুখ নেই, তবে তার সারা শরীর ছিল, বডি থেকে রক্ত পড়ছে ঝরঝর করে। আমাদের কাছে এসে বলেছে আমরা এখানে থাকবো না, আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা কর। তখন আমি এখানে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ি এবং সাথে থাকা ওই তাদের কি হয়েছে তখন আর বলতে পারিনি। তখন পাশের ছেলেটাকে বলা হয় তুমি কি দেখেছো? ছেলেটি তখন কান্না করে দেয়। সে অশ্রু গড়িয়ে বলে যে আমি আজকে বেঁচে আছি এটা আমার বিশ্বাস হচ্ছে না, আমি কিভাবে বাঁচলাম। সবাই বলে যে কেন, কি হয়েছে তোমার সঙ্গে? তখন সে বলে যে যখন আমাদের মাতবর সাহেব তিনি অজ্ঞান হয়ে পড়েন তখন আমি ওনার পিছনেই ছিলাম, আমিও দেখতে পারি যে এরকম একটা অবস্থা, অবয়ব এসে এরকম কথাবার্তা বলছে। তো যখন মাতবর সাহেব অজ্ঞান হয়ে পড়েন তখন আমার খুব ভয় লাগছিল। আমি তখন পিছন দিক থেকে অনেকটা দৌড়ে চলে যাই। তখন মাতবর সাহেবের সাথে ছিল ও, মানে ওই যে আরেকটা প্রহরী ছিল। তখন ওই প্রহরীর সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে। সে ওই দূর থেকে দেখতে পারে যে একে সে মেরে ফেলছে। সে চিৎকারছে, মানে সে গলা যেভাবে গংড়ায় আর কি, গরু জব দিলে যেভাবে একটা শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে তার শরীর থেকে। তখন আমি ভাবলাম যে হতে পারে সে তাকে হত্যা করে দিয়েছে। আমি তখন দৌড় দিয়ে এখান থেকে চলে যেতে চাই, তখনই আমার পিছন থেকে কেউ একজন টেনে ধরে। আমার এমন জোরে টান দেওয়া শুরু করেছে, আমি মানে সামনের দিকে আর পালাতে পারছি না, আমি ওখানে আমার যেতেই হচ্ছে। আমি তখন আস্তে আস্তে যাচ্ছি, হঠাৎ আমার মাথার উপরে দেখেছে এক লম্বা এক গুচ্ছ চুল আমার মাথার উপরে এসে পড়েছে। আমি তখন পিছন দিক থেকে ঘুরে দেখতে পারি যে একটা কাটা মাথাওয়ালা লাশ দাঁড়িয়ে আছে। তার কোনো মুখমণ্ডল নেই, তবে বডিটা দেখে যতটুকু চেনা সম্ভব হচ্ছিল এটা ওই আর কেউ নয়, এটা হচ্ছে ওই হিন্দু বাড়ির পুরুষটা যেটা বাপ্পুত একসঙ্গে মারা গিয়েছিল। তবে ওই ছেলেটাকে দেখিনি, ওই পুরুষটাকে দেখেছি। তার খুব ভয়ানক অবস্থা, সে এমনভাবে এসেছে আমাদের কাছে, মানে দেখার মতো না। মাথা নেই, মাথা কাটা লাশ, এবং তার শরীরে জীর্ণ শীর্ণ রক্ত পড়ছে, খুব ভয়ানক দেখাচ্ছিল। আমাকে বলছে খুব জোর করে যে আমাকে দেখে তুমি ভয় পেও না, আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, আমাদেরকে যে কোনো উপায় এখান থেকে বের করো, এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে থাকতে। তখন আমি বললাম যে দেখো তুমি আমাকে কোনো ক্ষতি করবা না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম যে তোমাদের এখানে কি সমস্যা? খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি তখন আমার কলিজা কেঁপে উঠছে তার সঙ্গে কথা বলতে বলতে। কোনো দিন জীবনে এরকম পরিস্থিতির শিকার হয়নি, তাও যেহেতু হয়েছি আমি তো এখন বাঁচতে হবে, এই ভেবে আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল যে এইখানের যে একটা বান রয়েছে, যে বানটা ওই হিন্দুর যে পুরোহিত মশাই ছিল, ওই পুরোহিত ওই পুরো শ্মশানঘাটটাকে একটা আবদ্ধ দিয়ে ঘিরে রেখেছে, যেটা অনেকের জন্য কষ্টকর হচ্ছে বলে এসে জানায়। সে বলে যে এখানে কেউ ভালো থাকে না, এখানে সবার কষ্ট হচ্ছে। তখন সে বলল যে আমার খুব ভয় লাগছে, এই বলতে বলতে সে এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর সে কি বলেছে কি করেছে সেটা আর কেউ, মানে সেটা আর সে শুনেনি, তখন আর কাউকে কিছু বলতে পারে না। তখন মানুষ এসে দেখতে পায় যে সে পড়েছিল একটু দূরে এবং তারা দুজন পড়েছিল এক জায়গায়। তখন আর কি করার, তখন এই অবস্থা দেখতে পেরে মানুষজন ওখানে একজন মানুষের কাছে যান, তান্ত্রিকের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে আমাদের এলাকাটিতে এরকম এরকম ঘটনা ঘটছে, এখন আমাদের কি করণীয়? আপনি যদি আমাদের কাছে একটু সহায় হন তাহলে আমাদের এই এলাকাটাকে একটি
মানে অবয়ব মুক্ত এলাকা করতে পারি। তখন ওই তান্ত্রিক বলল যে এই যে শ্মশান ঘাটটা, এই শ্মশান ঘাটের মধ্যে অনেক আগে একটা শ্মশান ঘাট ছিল, যেটা খুব বিশাল আকৃতির ছিল। এখন তো এটা ছোট, তবে এখানে আরো একটা শ্মশান ঘাট ছিল। তিনি জানলেন কিভাবে? এটা ওনার যে যজ্ঞ, ওই যজ্ঞ মধ্যে তিনি জানতে পারেন যে কিভাবে কি হয়, এখানে কি ছিল কি না ছিল, কি হলে কি হবে, অনেকটা তিনি জানতেন। তখন ওনাকে বললেন যে আচ্ছা, আপনি এখন আমাদেরকে ওই অভিশাপ মুক্ত একটি পিশাচ মানে অবয়বের হাত থেকে রক্ষা করুন, যেভাবেই হোক আমাদের গ্রামটাকে রক্ষা করুন, না হলে যে হারে মানুষ মরা শুরু করছে, এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এলাকাটা একবারে মানুষ শূন্য হয়ে যাবে কতদিন পর। তখন বলল যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তখন ওই তান্ত্রিক পরদিন সকালবেলা আসে ওখানে, মানে ওই দিনের পর দিন সকালবেলা এসে তিনি ওখানে কিছু লাঠি গাড়ে। লাঠিগুলো ছিল শুকনা, তবে কি গাছের লাঠিগুলো ছিল সেটা বলা অসম্ভব। তিনি কোন বাগান থেকে এগুলো কুড়িয়ে নিয়ে এসেছেন। এসে তিনি ওইখানে 4 কোণে 4টা লাঠি গাড়েন। লাঠি গাড়ে তিনি যজ্ঞ নিয়ে এখানে বসলেন। বসার পর তিনি ওই দুষ্টু যে ওয়াগুলো ছিল আর কি, আত্মা, ওদেরকে তিনি ডাকার জন্য চেষ্টা করেন। তিনি ডাকছেন চারদিকে মানুষ প্রচন্ড ভিড় দিয়ে আছে, মানুষ দেখবে আত্মাকে কিভাবে ডাকা হয়। তখন হঠাৎ তার সামনে একটি বাতাসের আচমকা সৃষ্টি হলো। ওই বাতাসের প্রভাবে তার আগুনের শিখাটা নিভে গেল। তখন খুব জোর জোর গলায় বলছে যে তুই কি চাস, আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বের কর বলছি, না হলে তোর খবর আছে। এই বলে একই কণ্ঠে শুধু একই কথা বলছে। মানুষের শুনতে শুনতে এটা বিরক্ত হয়ে যাচ্ছে। মানুষের যেমন কান থাকছে না জায়গায়, মানুষের কান যেমন ফেটে যাবে এরকম একটা অবস্থা বানিয়ে ফেলেছে। তখন আর কি করার, তান্ত্রিক বলে যে তোমাদের কি চাও না আমাদেরকে বলো। তখন বলে যে এই যে শ্মশান ঘাটের যে বাঁধ রয়েছে, ওই বাঁধগুলো তোমরা খুলে দাও, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তখন ওই তান্ত্রিক যথারীতিভাবে ওই শ্মশান ঘাটের বাঁধগুলো খুলে দেওয়ার জন্য তিনি এগিয়ে যান। যখনই একটা বাঁধ তিনি খুললেন, বাঁধ খোলার সঙ্গে সঙ্গে ওই শ্মশান ঘাটের মধ্যে একটি আচমকা বাতাস সৃষ্টি হয়, যেটির মধ্যে বেশি আসছিল অনেক মানুষের কান্না এবং অনেক আর্তনাদ। এক এক করে সবগুলো বাঁধ খুলে দেওয়া হয় এবং খুলে দেওয়ার পর ওখানে সবকিছু শান্ত সবল হয়ে পড়ে। তারপর আর কিছু ওখানে ঘটেনি। এরপর থেকে সবকিছু ভালোই চলছিল, এখনো ভালো। তবে এখানে এখন হিন্দু আর পুরানো হয় না। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের মূল দ্বিতীয় ঘটনাটিতে। আশা করি আমাদের প্রথম ঘটনা থেকে আমাদের দ্বিতীয় ঘটনাটি অনেকটা বেস্ট হয়। তাই আশা করি আপনারা যদি আমাদের দ্বিতীয় ঘটনাটি শুনেন তাহলে আপনাদের অনেকটা ভালো লাগবে। তাই অবশ্যই আপনার মনোযোগ সহকারে আমাদের দ্বিতীয় ঘটনাটি শোনার চেষ্টা করুন। কথা না বাড়িয়ে চলুন আজকে যাওয়া যাক আমাদের সেই সেরা দ্বিতীয় ঘটনাটিতে। লিসেনার্স, দ্বিতীয় ঘটনাটি ঘটে যায় আজ থেকে অনেক বছর আগে। এই ঘটনা, এটি একটি তান্ত্রিকের ঘটনা, যে তান্ত্রিকের কাছ থেকে আমরা কালেক্ট করেছি। তান্ত্রিক এখন আর বেঁচে নেই, তবে তার ঘটনা এখনো বেঁচে আছে। তার এই ঘটনাটি অনেকটা ভালো লাগবে আমি মনে করি আপনাদের। আর এই ঘটনাটি একটা লোমহর্ষক একটি ঘটনা। তিনি বরাবরের মতো ওইখানে যজ্ঞ করতেন এবং যজ্ঞের মধ্যে ওনার অনেক মানুষ আসতো। মানুষ এসে ওনাকে বলতেন যে এই সমস্যা ওই সমস্যা, তিনি এগুলো যথেষ্টভাবে সমাধান করার চেষ্টা করতেন, যতটুকু পারতেন তিনি এটা করতেন। হঠাৎ একদিন ওনার কাছে একটা রোগী আসে, তার ছেলেকে জিনে ধরেছে বলে। ওই ছেলেটার বয়স ছিল প্রায় 3 থেকে 4 বছর, ছোট একটা বাচ্চা। ওই বাচ্চা ছেলেটাকে জিনে ধরে, জিনের কবল থেকে বাঁচানোর জন্য তার মা ওই তান্ত্রিকের কাছে আসে, এসে বলে যে আমার ছেলেটাকে জিনে ধরেছে, আপনি আমার ছেলেটাকে জিনটা ছাড়িয়ে দিন। তখন তান্ত্রিক বলে যে আচ্ছা দেখা যাক কি করা যায়। তিনি ওই ছেলেটির মাকে বললেন যে আপনি কালকে আসুন, আজকে জিন তাড়ানোর মতো আমার কোনো কিছু নেই, তো কালকে আসুন, কালকে আমি এটা রেডি করে রাখবো। তিনি এই কথা বলে ওনাকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিয়ে উনি ওনার যে যজ্ঞটা, তারপর জিন তাড়ানোর জন্য যে কৌশলগুলো ব্যবহার করা হয়, তিনি ওগুলো মানে জোগাড় করছিলেন। করতে করতে হঠাৎ করে তিনি
দেখতে পান যে ওই ছেলে এবং ছেলের মা আবারও এসে হাজির। পরদিন এখন হয়নি, রাত্রিবেলা এসে হাজির। তিনি তখন বলেন যে কি ব্যাপার, আপনাকে বলেছি কালকে আসার জন্য, আপনি আজকেই কেন চলে আসলেন? তখন বলে যে বাবা, আমার ছেলেটা খুব অসুস্থ, তাকে একটু সাহায্য করুন, তাকে বাঁচান আপনি। ছেলেটা 2 দিন ধরে যা শুরু করেছে আমাদের একবারে বলার বাইরে, আপনি প্লিজ ছেলেটাকে বাঁচান। তখন ওই তান্ত্রিক বললেন যে আপনার ছেলের কি হয়েছে, আমাকে সব কিছু খুলে বলুন। তান্ত্রিককে তখন আবার সব কিছু খুলে বললেন যে ওই মহিলার ছেলেকে একটা জিনে ভর করেছে, যার কারণে ওনার ছেলে একটু পাগলামি করছে। তবে এই জিনটা ছিল যে অস্বাভাবিক একটি জিন, ওই জিনটির কারণে কিন্তু তার ছেলের পরবর্তীতে একটা মৃত্যু হয়েছিল। হ্যাঁ, এরই পরিবর্তিতে যখন ওই তান্ত্রিকটা বলেছে আচ্ছা আপনার ছেলেকে এখানে বসান আর আপনি 1 কলসি পানি নিয়ে আসেন, এই কলসি নেন। তখন একটি কলসি হাতে দিয়ে ওই মহিলাটিকে বললো যে পানি আনার জন্য। মহিলা গেল পানি আনতে। তখন ওই তান্ত্রিক যুগে বসে পড়েন ওই ছেলেটাকে সামনে দাঁড় করিয়ে। ছেলেটাকে বলে যে তুমি এখানে কেন এসেছো? ছেলেটা কিছু কথা বলে না। ছেলেটা উল্টা করে গিয়ে ওই তান্ত্রিকের শরীরে আঘাত করার চেষ্টা করে। তখন ওই তান্ত্রিক বলে যে কি বেয়াদব, আমার শরীরে এসে আঘাত করার চেষ্টা করে। তখন ওই তান্ত্রিক কিছু লাঠি দিয়ে বা ঝাড়ু দিয়ে, যেটাকে বলে আর কি, এটা দিয়ে আর কি পিটানি শুরু করে। তবে এটি দিয়ে পিটাতেও কিন্তু কোনো লাভ হয়নি, ওই ছেলেটার শরীর থেকে জিন যায়নি। তখন ওই তান্ত্রিকটা বুঝতে পারে যে এই ছেলেটাকে যে জিনে ভর করেছে সেই জিনটা খুব ভয়ানক একটা জিন, এবং ওই জিনটা সরানোর মতো অবস্থা ওই তান্ত্রিকের নেই। তখন ওই তান্ত্রিক বলল যে আপনি অন্য কোনো তান্ত্রিকের কাছে যান এবং গিয়ে দেখুন যে জিনটাকে সরানো যায় কিনা। এই জিনটা আমার সাধ্যের বাইরে, এটা খুব খারাপ একটা জিন, যে জিনটা মানে মানুষকে মানে না। তো এই জিনটাকে আমি সরাতে পারবো না, আপনি অন্য কোথাও যান। তখন ওই মহিলা এবং ওই ছেলেটাকে নিয়ে এখান থেকে চলে যান আরেকটি কবিরাজের কাছে। ওই কবিরাজের কাছে যাওয়ার পর ওই কবিরাজ ছিলেন খুব শক্তিশালী, এবং ওই কবিরাজটি আগেও অনেক মানুষের জিন ছাড়িয়েছেন বলে এটা ধারণা। তবে এটা মানুষকে তিনি করেছেন, জিন টিন ছাড়িয়েছেন এরকম আর কি। ওনার কাছে গিয়ে বললেন সব কিছু ঘটনা বলার পর তিনি বললেন যে বুঝেছি, আপনার ছেলেকে এখানে বসান, আর আপনার ছেলের এই ঘটনাটা কীভাবে হয়েছে এটা আপনি আমাকে একটু খুলে বলুন। তখন ওই মহিলাটি বলল যে আগের দিন, মানে 2 দিন আগে যখন তাকে এরকম একটা অবস্থা হয়েছে, এর আগের দিন সে একটি জঙ্গলে গিয়েছিল। ওই জঙ্গলের মধ্যে সে পাতা ফুটতে গিয়েছিল আর কি, পাতা ঝাড়ু দেওয়ার জন্য তার মায়ের সঙ্গে। তখন সে একটা জায়গাতে প্রস্রাব করে। ওই প্রস্রাব করার পরবর্তীতেই সে এরকমটা মানে অনুভূতি হচ্ছে, এবং তার মা এই কারণেই ভাবছে যে এরকমটা হয়েছে হয়তো। তখন ওই কবিরাজটি বলে যে যেখানে প্রস্রাব করেছিল সেটা কি কোনো ভালো জায়গা ছিল? তখন বলে যে না, এটা খুব প্রাক্তন একটা গাছ, তবে গাছটার নাম আমি বলতে পারবো না। ওই গাছটার নিচে সে প্রস্রাব করে, খুব বিশাল আকৃতির একটা গাছ, ডালপালা ভরা ওই গাছটার নিচে। তো ওই গাছটার নিচে সে প্রস্রাব করে। আমি তো ভাবলাম কিছু হবে না, এর জন্য কিছু বলিনি তাকে। তখন কবিরাজ বলে যে এই গাছটার নিচে হয়তো কোনো জিন বা কোনো পিশাচ এখানে বসেছিল, বা তাদের কোনো সমাগম ছিল যার উপরে আপনার ছেলে এই অনাকাঙ্ক্ষিত একটা কাজ করেছে। তখন বলে যে এ থেকে মুক্তি পাওয়ার কী উপায়? তখন কবিরাজ বলে যে আপনার ছেলেকে হয়তো তারা বান মেরে দিয়েছে, এখন এই বান ছুটানোর জন্য তার যে তাবিজগুলো ওগুলো ব্যবহার করতে হবে। তখন মহিলা বললেন যে আপনি আমাকে বান খোলার তাবিজগুলো দেন, আমি এগুলো যথাযথভাবে ব্যবহার করব। তখন ওই তান্ত্রিক বলল যে আপনি যে তাবিজগুলো ব্যবহার করবেন এগুলো শুধু ব্যবহারের জন্যই ব্যবহার্য, এগুলো যদি আপনি বাড়িতে ফেলে দেখেন তাহলে এটা আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। তখন মহিলা বলল যে ঠিক আছে, আপনি আমাকে দেন, আর আপনার তাবিজগুলো আমি ঠিকঠাক মতো রাখবো, আমার ছেলের গায়ে রাখবো। তখন ওই ছেলেটা খুব হতাশ, এবং ওই ছেলেটা পাগলামি শুরু করে। জিনের দলে তো আপনারা বুঝতেই পারেন যে একটা মানুষ কীরকম হতে পারে। তখন ওই ছেলেটা এরকম হয়েছে। তখন ওই কবিরাজ তাকে শান্ত করার জন্য অনেক মন্ত্র পড়লেন, পরে ফু দিলেন, ফু দিয়েও কোনো লাভ হলো না, সে শান্ত হলো না। শরীরে যেমনি একটা তাবিজ পরিয়ে দেওয়া হয় এমনি তার শরীরটা অবশ হয়ে যায়, সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। ছোট্ট একটা ছেলে এরকম একটা অবস্থা হবে তার মা এটা কোনোদিন কল্পনা করতে পারেনি। তখন ওই ছেলেটাকে নিয়ে ছেলেটার মা কোলে করে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর দিনকাল ভালোই চলছিল, তার আর কোনো এরকম জিনের সমস্যা হচ্ছে না। তার শরীরে 2টা তাবিজ
তার 2 হাতে বাঁধ দেওয়া। হঠাৎ একদিন সে গোসল করতে যায় অন্য একটা দিঘিতে। ওই দিঘিতে গোসল করতে নামার পর সে একটা তাবিজ ওইখানে ভিজিয়ে ফেলে এবং সাঁতার কাটার সময় সে তার হাতের যে একটা চোট খায়, ওই চোটের কারণে একটা তাবিজ খুলে পড়ে যায় দিঘিতে এবং আরেকটি তাবিজ নষ্ট হয়ে যায় পানিতে ভিজে। এই অবস্থা তার মাকে এসে দেখায় যে তাবিজগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলো খুলে ফেলে দেই। তখন তার মা জিজ্ঞেস করলো যে না না, খবরদার, তাবিজগুলো খুলে ফালবি না, তাবিজ আরেকটা কোথায়? তখন তার মাকে বলে যে তাবিজ তো আরেকটা দিঘিতে পড়ে গিয়েছে, তো এগুলো তো আনতে পারিনি। তখন বলে যে তাড়াতাড়ি তাবিজটা নিয়ে আয়, তাড়াতাড়ি দুধ দি। তখন তারপর গিয়ে দিঘিতে খুঁজলো, খোঁজার পর তাবিজটা পায়নি। তখন তার মা মাথায় হাত দিয়ে বসে পড়েন, বলল যে কবিরাজ মশাই তিনি বলেছেন এই তাবিজগুলো যদি অনাকাঙ্ক্ষী কোনো কাজকর্ম করা হয় তাহলে কোনো অসুবিধা হতে পারে। এইভাবে তিনি দুশ্চিন্তায় ভুগছেন। এই দিনই সন্ধ্যাবেলা তিনি আবার ওই কবিরাজের কাছে চলে যান, গিয়ে বললেন যে বাবা, আপনি তো বলেছেন যে তাবিজগুলো মানে অন্য কোথাও ফালা যাবে না, তো আমার তো ছেলেটা সর্বনাশ করে ফেলেছে, এখন কী করব? তখন কবিরাজ বলে যে হায় হায় সর্বনাশ, এই তাবিজের মধ্যে যে একটা কুফরি লেখা দেওয়া হয়েছে, এই কুফরি এই যে জিনের বানগুলো ওগুলো ছুটাবে ধীরে ধীরে করে। তো আপনার ছেলে যদি এই তাবিজগুলোকে ফেলে দিয়েছে, এখন তো আপনার ছেলের উপর একটা রিয়াকশন পড়বে, ইমিডিয়েটলি কিছু একটা কাজ করতে হবে, না হলে আপনার ছেলেকে বাঁচানো মুশকিল হয়ে যেতে পারে। তখন মহিলা মুশকিল হয়ে তিনি কবিরাজকে বললেন যে আপনি যা করা লাগে তাই করুন, আমার ছেলেকে আপনি বাঁচান। ছেলের যদি কিছু হয় তাহলে আমি ক্ষমা করতে পারবো না, কারণ এই ছেলের এই দুর্দশী আজকে আমারই জন্য। আমি যদি তাকে ওদিন নিয়ে না যেতাম ওই বাগানে, তাহলে কিন্তু তার সাথে এরকম ঘটনা ঘটতো না। আপনি প্লিজ আমার ছেলেটাকে বাঁচান। তখন ওই কবিরাজ বললো যে বাঁচানোর দায়িত্ব তো আমার কাছে নেই, তবে আমি সাহায্য করতে পারি একটু অন্যরকমভাবে। যদি আপনি চান তাহলে আপনার ছেলেকে একটা যজ্ঞে বসাতে পারি। তখন মহিলা বলল আচ্ছা ঠিক আছে, আপনি একটা যজ্ঞে বসান। যজ্ঞে বসানোর পর ওই ছেলেটাকে নিয়ে অনেক মন্ত্রপানি পড়লেন, পড়ার পর ছেলেটাকে ফু দিলেন, ফু দিয়ে তাকে অনেক বসানোর চেষ্টা করলেন। কিন্তু ওই ছেলেটার ভিতরে থাকা যে শক্তিটা, মানে একটা পেশার যে বর করেছে, তাকে যে বান মেরে দিয়েছে, ওইটা ক্রমাগতকালই ফুলতেই আছে। এটা কমার মতো কোনো মানে চান্সেই নেই এটার মধ্যে। তখন এই কবিরাজও বললেন যে এটা আমার পক্ষে সম্ভব হতে পারে না, আপনি চলে যান আপনার ছেলেকে নিয়ে। আর এটা খুব খারাপ একটা পিশাচ যেটা আপনার ছেলেকে ভর করেছে, আর এটা মৃত্যু ছাড়া কিছু চাইবে না, তাই ভালো হবে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান। আর যদি ভাগ্যে থাকে তাহলে আপনার ছেলেকে আবার ফিরে পেতে পারেন। তখন এই মহিলাটি ভারাক্রান্ত মন নিয়ে তিনি বাড়িতে চলে আসেন ওনার ছেলেকে নিয়ে। তারপর যখন উনি বাড়িতে আসেন ওই সময় ঘটে আরও বিরল ঘটনা, যেটি হচ্ছে উনি যখন ছেলেকে নিয়ে আসেন বাড়িতে, আসার পর তিনি দেখতে পারেন ওই ছেলেটার কয়দিন পর পর, একদিন 2 দিন পর পর তার চোখ মুখ নীল হয়ে যায়, লাল হয়ে যায় এবং সে চিল্লাতে থাকে, পাগলামি করতে থাকে, ঘর দোর ভেঙে ফেলতে থাকে আর অন্যরকম মানে উল্টাপাল্টা কাজকর্ম করতেই থাকে। এই দেখে তার মা খুব ভয় পায়, মা খুব কান্নায় ভেঙে পড়েন, বলেন যে আমার ছেলেটার কি হলো। যাই হোক, এখন তার কিছু করার নেই। ছেলের বাবা যখন আসে বাড়িতে তখন তার বাবাও দেখতে পারে তার এরকম ঘটনা, কিন্তু আর যে কিছু করার নেই, ছেলেটাকে যে এরকমভাবে আর বাঁচানো সম্ভব হচ্ছে না। তখন কিছুদিন পরই ছেলেটা মারা যায়। ছেলেটা অস্বাভাবিক একটা মৃত্যুতে ছেলের বাবা মা সব ভেঙে পড়ে, ছেলের আত্মীয় স্বজনরা সবাই ভেঙে পড়ে। এই ছেলেটা মারা যাওয়ার পরেই কিন্তু ঘটনাটা সীমাবদ্ধ ছিল না। ছেলেটা মারা যাওয়ার পর কিছুদিন পর দেখা যায় যে ছেলেটার আত্মা হিসেবে কিছু একটা ঘুরে বেড়ায় তার বাড়ির আশপাশে এবং পাগলামি করে। এটা দেখতে পারে অনেক মানুষই, দেখে মানুষ খুব ভয় পায় এবং ভয় পেয়ে মানুষকে সব ঘটনা খুলে বলেছে অমুকের ছেলে সে এরকমভাবে হাঁটাচলা করে, সে তো মারা গেছে, তবে সে হাঁটাচলা কেমনে করে, এভাবে আর কি সবাইকে বলে। কিন্তু মারা যাওয়া মানুষ একটা আত্মা যদি হিসেবে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু তার এটা অতৃপ্ত আত্মা। আমরা জানি যে মানুষগুলো মারা যাওয়ার পর তার আত্মাগুলো মানে এসে ঘুরে বেড়ায়, এগুলো আত্মা শান্তি পায় না, এগুলো হচ্ছে অতৃপ্ত আত্মা, যেগুলোকে অশান্তির কারণে সে এই ভোগটা, তার যে প্রতিশোধটা এটা নিতে আসে। এমনই অবস্থা হয়েছিল ওই ছেলেটার সঙ্গে। ছেলেটা এসে রাত্রিবেলা ওখানে ঘোরাফেরা করে, রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, এমনকি মানুষের সাথে কথাও বলেছে নাকি কয়েকবার শোনা গেল। তো ওই মানুষজনের সঙ্গে যার সঙ্গে কথা বলেছে তারা সবাই সেন্সলেস হয়ে পড়ে একইভাবে। তো ওই ছেলেটা যখন মানুষের সঙ্গে মেলামেশা করতো, তারপর মানুষের
ভিতরে ঢুকে পড়তো, তখন মানুষ এই ছেলেটাকে দেখে খুব ভয় পেয়ে মানুষ এখান থেকে চলে যেত। এরকম একটা ঘটনা আর কি এখানে ঘটে গিয়েছিল। এটা অনেক আগের একটা ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ছেলের যে পরিবারের যে আত্মীয় যে কয়েকজন মানুষ ছিল, এই ছেলের মৃত্যুর কয়েকদিন পর একজন একজন করে অনেক মানুষ এখানে মারা গিয়েছিল। তাদের মারা যাওয়াটা ছিল বেশ রহস্যময় একটা মৃত্যু। এর কারণ হচ্ছে মানুষ যে মারা গিয়েছে, এই মানুষগুলো যে মারা যায়, তারপর কী কারণে মারা যায়, কোনো কারণ বা কোনো উপায় বা কোনো সম্বন্ধ ছাড়াই মানুষ মারা যাচ্ছে, এটা একটা এই কাকতালীয় বিষয় হিসেবে দাঁড়ায় যে মানুষ মারা যাচ্ছে এভাবে। তখন অনেক মানুষই মারা যায়, এটা বলা সম্ভব হচ্ছে না, তো এটা অগণিত ছিল। তো এরই কারণে তো মানুষ ভাবে যে এই যে তার ছেলে যে মারা গিয়েছে জিনে আক্রান্ত হয়ে, এটা কোনো জিনে আক্রান্ত করেনি, এটাকে কোনো মানুষ বান মেরে দিয়েছে। তার যে আত্মীয়, ওই আত্মীয়র বান মেরে দেওয়ার কারণে তার আত্মীয়র মানুষজন এখন এভাবে মারা যাচ্ছে। তো এই ছিল প্রিয় লিসেনার আজকের ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান যে ঘটনাটি কেমন হয়েছে। ভালো লাগলে যে আমাদেরকে যে ঘটনাগুলো শেয়ার করেছেন তাদের জন্য একটা ধন্যবাদ লিখে পাঠাতে পারেন। তারপর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন সবসময়। কালকে আরও একটি নতুন ঘটনা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব। আশা করি সেই ঘটনাটি আপনাদের মাঝে একটা ভয়াবহতার রূপ নেবে। তো কালকে আমরা আপনাদের মাঝে আরও 2টি ঘটনা নিয়ে উপস্থাপন করতে যাব। 2টি ঘটনা আমাদের মাঝে ইতিমধ্যে আছে এবং আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন, তাদের ঘটনাগুলো আমরা কালকে শেয়ার করব। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। কাল দেখা হচ্ছে নতুন কোনো এক সময়ে। আসসালামু আলাইকুম।